ছেলেরা মেডিকেলে ভয়াবহভাবে কমে যাচ্ছে, সব জায়গাতেই মেয়েদের প্রাধান্য বেড়ে যাচ্ছে। এখন ইঞ্জিনিয়ারিংয়েও যত মেয়ে চান্স পায়, হ্যাঁ বেশি চান্স পাচ্ছে, সম্ভাবনা ভালো। ছেলেরা সময় দিচ্ছে না পড়ালেখা, গুটি কয়েক ছেলে মেয়ে সময় দিচ্ছে, বাদ বাকি আর তো আজকে আর পড়ানোর খুব বেশি কিছু নাই। আমরা ওই 3rd চ্যাপ্টার পুরা ফিনিশিং একটা রিভিশন করব। অল্প কিছু ইনফরমেশনগত কিছু বিষয় বাকি আছে। আগামী বৃহস্পতিবারে পরীক্ষা হবে। যদি কারো বাড়ি যাওয়ার ইস্যু থাকে তাহলে সে বুধবারে পরীক্ষা দিয়ে চলে যেতে পারবা। ডিক্লারেশন সব ব্যাচে দিয়ে দেওয়া হয়েছে, টেনশনের কিছু নাই, এটাই হচ্ছে। তো আমরা আজকের 3rd চ্যাপ্টার পুরোটা একটা রিভাইজ করব, যতখানি পারি করে তোমাদেরকে ছেড়ে দেব। বুধ বৃহস্পতিতে 3rd চ্যাপ্টারের পরীক্ষা হবে, হয়ে তোমরা বাসায় চলে যাবা। এরপরে ঈদের পরে ঘুরে আসলে তারপরে হচ্ছে যে আমরা যে অলিম্পিয়াডের কথা বলেছিলাম, অলিম্পিয়াডটা আমরা নিব না, অলিম্পিয়াডটা আমরা নিচ্ছি না, তোমাদের কোনো চাপ নাই, সোজা কথা। অতএব পড়াশোনা করার দরকার নেই, ঠিক আছে? সব শেষ। ঈদের পরে আসলে আমরা ঘাসফড়িং আর রুই মাছ শুরু করব। ঘাসফড়িংটা আমাদের 6টা, ধরো 4টা ক্লাস লাগবে ঘাসফড়িং, আর রুই মাছে 3টা, 7টা ক্লাস লাগবে, মানে 2 সপ্তাহ ধরো। তো 2 সপ্তাহ লাগবে, মানে ওই ঈদের পরে এসে আমরা ওটা শেষ করে দেব, দিয়ে মে মাসে আমাদের প্রোগ্রাম হয়ে যাবে। প্রোগ্রামের পরে অফিসিয়ালি আমরা 2nd ইয়ারের ক্লাস শুরু করব। এখানে অন্য কারো 2nd ইয়ার শেষ হয়ে যায়, যাক, আমাদের এগুলো নিয়ে টেনশন নেই। বোঝা গেল? এটাই মোটামুটি প্ল্যান রাখছি। আর শনিবারের ক্লাসগুলা আমি ওটা মাঝে সাঝে আমি কন্টিনিউ করার চেষ্টা করব, মাঝে মাঝেই। অন্তত ফার্স্ট ইয়ারের যেগুলা চ্যাপ্টার সেগুলো একটু বারবারই যেন রিভাইসের মধ্যে থাকে। এটা কিছুই না, যারা অতি আগ্রহী, যারা মেডিকেল টার্গেট, যারা ভালো, তারা একটু এই ক্লাসগুলোতে অ্যাটেন্ড করবা। এই একদিনে একটা করে চ্যাপ্টার একটু রিভাইজ করলে সুবিধা হয়। আচ্ছা, আমরা লাস্ট কি পড়াইছিলাম তোমাদেরকে? ইয়ে হয়ে গেছে না, হরমোন হয়ে গেছে না? আচ্ছা, ঠিক আছে। তাহলে আর একটা টপিকই বাকি আছে, শোনো, সেটা হলো স্থূলতা। তো তোমরা তো জানো যে স্থূলতা নিয়ে যে শাখায় আলোচনা করা হয় জীববিজ্ঞানে, এটাকে বলা হয় বেরিয়া। শব্দ করলে কি ভালো লাগছে? বেরিয়াট্রিক্স। এখন ক্লাস নিয়ে খুব মজা হচ্ছে তোমাদের 24 ব্যাচের বড় ভাই আপুদের, যারা অ্যাডমিশন ব্যাচ এবার যারা, কারণ ওরা এখন আজকে রুটিন দিছে পরীক্ষার সামনে, 30 তারিখ থেকে পরীক্ষা। ওদের মধ্যে এখন সিরিয়াসনেসটা চলে আসছে। এখন তুমি যতক্ষণই পড়াও আর যেভাবেই পড়াও, অসাধারণ ক্লাস হচ্ছে ওদের। ফর দ্য ফার্স্ট টাইম আমি নিয়ে শান্তি পাচ্ছি, ওরা করে শান্তি পাচ্ছি। মানে এত শান্তি আমি পাই নাই। মানে ক্লাসেই যে সব কিছু করিয়ে দেওয়া সম্ভব, আসলে যে বাসায় আর পড়াটা লাগে না, এটা ওই ব্যাচে আমি প্রমাণ করতেছি। জিজ্ঞাসা করো 24 ব্যাচে যে 2-1টা বাচ্চা, খুব অল্প বাচ্চা পড়তেছে, 100 জন, সর্বোচ্চ 1-150 জন, কিন্তু ওদের 2-1টাকে জিজ্ঞাসা করে দেখো যে কেমন হচ্ছে, তাহলে বুঝতে পারবে। ঘাসফড়িং শুরু করছি আজকে। স্থূলতা নিয়ে যে সাবজেক্ট, সেটা হচ্ছে বেরিয়াট্রিক্স। কখন একটা মানুষকে আমরা মোটো বলবো, কোনো কিছু মাপা টাপা ছাড়াই। বিষয় হচ্ছে তার যে দেহের ওজন, এই ওজনের 20% বেশি যদি কি থাকে, চর্বি থাকে। তোমার ওজন করলাম, এই ওজনের মধ্যে ধরো পাট করে নিলাম, তারপর তোমার 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 যে থলথল করতেছে চর্বি টর্বি পেটে, এখানে ওখানে, এই চর্বির ওজন যদি তোমার কি হয়, তোমার দেহের ওজনের 20% বেশি হয়, দেখা যাচ্ছে 100 কেজির মধ্যে তোমার এই হচ্ছে 30 কেজি বা 40 কেজি বা 50 কেজি চর্বির ওজন।
তাহলে তুমি কি মোটু। এখন আমরা তো বিএমআই ধরে করি, তোমরা তো জানো যে আমরা ওজনকে কেজিতে নিই আর উচ্চতাকে মিটারে নিই, স্কোয়ার করে ভাগ দিই, তাহলে আমরা কি পেয়ে যাব বিএমআই। এটা ছোটবেলায় পড়েছি, এখন না পড়লে হবে। আমরা জানি যে সাধারণ মান কত, 18.5 থেকে 24.9। এটা হচ্ছে আইডিয়াল ভ্যালু বিএমআই এর, 18.5 থেকে 24.9। এগুলো ছোটবেলায় তোমরা পড়ছো, এগুলো আমি আর কথা না বলি। 18.5 এর কম হলে আমরা কি বলবো, আন্ডার ওয়েট। 18.5 এর কম হলে আমরা বলবো আন্ডার ওয়েট। আর এটা তো মানে আদর্শ মান, বিএমআই এর আদর্শ মান। আর এর বেশি যদি হয়, ধরো 25 থেকে 29, তাহলে কিন্তু তোমাকে আমরা মোটা বলবো না বাবু। হ্যাঁ হ্যাঁ, তোমার ওজন একটু বেড়েছে, এটা ব্যাপার না, অতিরিক্ত ওজন, তুমি মোটো না, অতিরিক্ত ওজন। ব্যাস, এরপর থেকে শুরু হয়ে গেল তোমার 30 পার করলাম মানে তুমি মোটা। এই যে 30 থেকে 34.9, 35 থেকে 39.9, 39.9 আর গ্রেটার দেন অর ইকুয়াল 40। এই হচ্ছে 3টা স্টেজ। এটাকে বলে মাইল্ড, এটাকে বলে মাইল্ড, এটাকে বলে মডারেট, মডারেট, আর এটাকে বলে মরবিড। মরবিড মানে ফার্স্ট স্টেজ, সেকেন্ড স্টেজ, থার্ড স্টেজ। এটা ওই তোমাদের একাডেমিক পরীক্ষাগুলোতে বহুপদী সমাপ্তি সূচক এমসিকিউতে আসবে। মানে হিসাবটা কিন্তু খুবই সোজা, নিজেরা একটু চিন্তা করে নেবা, তাহলে হিসাবটা খুবই সোজা। তো আমার পড়ানো এটা না, এটা তো তোমাদের ছোটবেলার পর আমি বললেই হতো যে এটা একটু পড়ে নিও। আমাকে আমি যেটা পড়াতে চাচ্ছি তোমাকে, সেটা হচ্ছে যে কেন মানুষ মোটা হচ্ছে। সবসময় কি খেয়েই মোটা হয় কিনা, অথবা মানে কোনো অসুখ বিসুখের কারণে কিনা, জেনেটিক্যাল কারণে কিনা। অনেকে জেনেটিক্যাল কারণে মোটা হয় না, ওর বংশেই সব মোটা, ওর বাপ মোটা ছিল ও মোটা, ওর দাদা মোটা ছিল ও মোটা, ওর দাদি মোটা ছিল ও মোটা। বংশীয় একটা ব্যাপার থাকতে পারে, 1। 2 হচ্ছে যে কিছু কিছু সার্টেন অসুখে হইতে পারে, কিছু ওষুধেও হইতে পারে। যেমন তোমাদের বইয়ে কয়েকটা অসুখের নাম দেওয়া আছে, আমি একটু অ্যাড্রেস করি, দেখো কয়েকটা অসুখের নাম দেওয়া আছে। যেমন একটা অসুখ বলা আছে যে পলিসিস্টিক ওভারি সিনড্রোম। বানানটা ভুল হতে পারে, মেনে নিও। পলিসিস্টিক ওভারি সিনড্রোমের বাংলা হচ্ছে পিসিওএস, সংক্ষিপ্ত রূপ আগে, সরি, পিসিওএস। পলিসিস্টিক ওভারি সিনড্রোমে মানুষ কেন মোটা হয়? এর উত্তরটা খুব সহজ। পলিসিস্টিক ওভারি সিনড্রোমে কি হয় ভাইয়া, যে এখানে সত্যিকার অর্থে যেটা প্রবলেম হয় সেটা হলো ইনসুলিন কাজ করতে পারে না। ইনসুলিন কাজ করতে পারে না। তাহলে ইনসুলিন যদি কাজ না করে কি হবে বলো? আর ব্লাডে গ্লুকোজ বেড়ে যাবে না, রক্তে গ্লুকোজ বেড়ে যাবে। ভাইরা আমার, রক্তে যদি গ্লুকোজ বেড়ে যায় তাহলে কি হবে? রক্তে গ্লুকোজ বেড়ে গেলে ব্রেন থেকে সিগন্যাল আসবে কোথায়? প্যানক্রিয়াসের সিগন্যাল আসবে না, আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সে বিটা সেলের কাছে, যে কি ব্যাপার ইনসুলিন। ব্রেন তো আর জানছে না যে ওখানে ইনসুলিনের অভাব নাই, ব্রেন জানছে কাজটা হচ্ছে না, রক্ত থেকে গ্লুকোজ কোষে যাচ্ছে না। তখন ব্রেন ভাববে কি ইনসুলিন নাই, কিন্তু আসলে কি ইনসুলিন নাই? ইনসুলিন আছে, ইনসুলিন কাজ করতেছে না, কিন্তু ব্রেন এটা দেখবে না। ব্রেন দেখবে কাজটা হচ্ছে না, তার মানে ব্রেন মনে করবে ইনসুলিন নাই। তখন ব্রেন আবার কি বলবে, ইনসুলিন যেখান থেকে তৈরি হয় বিটা সেল, তাকে বলবে যাই ইনসুলিন তৈরি করো, তাহলে ইনসুলিন তৈরি হবে। কি তৈরি হবে? ইনসুলিন। তাহলে ব্যাপারটা বোঝো, যখন রক্তে গ্লুকোজ কমে যাবে, গ্লুকোজ যখন বেড়ে যাবে, তখন বিটা সেল থেকে আরো বেশি কি ক্ষরণ হবে? বিটা সেল থেকে আরো বেশি কি ক্ষরণ হবে বলো? ইনসুলিন ক্ষরণ হবে না? আরো বেশি ইনসুলিন ক্ষরণ হবে। আচ্ছা, এখন তাহলে তুমি বলো তো, ব্লাডে কি ইনসুলিন বেড়ে গেল না আলটিমেটলি?
তাহলে যারা পিসিওএস, পলিসিস্টিক ওভারি সিনড্রোম, অনেকেরই এই প্রবলেম থাকতে পারে। পিসিওএস যাদের, পলিসিস্ট, অনেকগুলা সিস্ট হয়েছে। কি হয়েছে? সিস্ট। সিস্ট মানে কি? থলি যার মধ্যে পানি আছে, আসলে এগুলো টিউমার জাতীয় জিনিস। তো ওভারিতে হয়েছে, যার কারণে অনেক ধরনের লক্ষণ দেখা দিচ্ছে। কি লক্ষণ দেখা দিছে? অস্বাভাবিক কি লক্ষণ দেখা দিছে? যেমন তোমার দাড়ি গজাইতে পারে, 1, তুমি মোটা হয়ে যাচ্ছ, 2, 3, তোমার হরমোনাল ইমব্যালেন্স হচ্ছে, ইনসুলিন বেশি হয়ে যাচ্ছে, ইনসুলিন বেশি হয়ে যাচ্ছে। কিন্তু দুঃখজনক ইনসুলিন কাজ করতে পারছে না। যেহেতু কাজ করতে পারতেছে না, রক্তে গ্লুকোজ বেশি হয়ে যাচ্ছে, ফলে আরো বেশি ইনসুলিন আসতেছে। আলটিমেটলি রেজাল্ট হচ্ছে ইনসুলিন প্রচুর হয়ে যাচ্ছে। তাহলে ইনসুলিন প্রচুর হয়ে গেলে, ইনসুলিন একটা অ্যানাবলিক হরমোন না ক্যাটাবলিক হরমোন? অ্যানাবলিক হরমোন। ইনসুলিন যতক্ষণ থাকবে রক্তে ততক্ষণ তোমার চর্বি গলবে না বাবা। বুঝলাম, সেটা তো মোটা থেকে চিকুন হবে না, সেটা না হোক, কিন্তু মোটা হয়ে যাচ্ছ তো ভাই। ইনসুলিনের কামই তো কি? গড়া, কি ভাঙবে। সুতরাং যা কিছু তোমার পেটের মধ্যে আসবে সব সে কি করবে? জোড়া দিয়ে দিয়ে বড় করবে। আলটিমেটলি কি হবে? ভুঁড়ি বাড়তে থাকবে, চর্বি বাড়তে থাকবে, সবকিছু সে জমা করবে। বুঝতে পারতেছো? সে কি করবে? অ্যানাবলিজম করবে। কি করবে? তাহলে আলটিমেটলি, তাহলে এবার কি হচ্ছে? অ্যানাবলিজম বাড়বে, অ্যানাবলিজম বাড়বে। বুঝতে পেরেছো? তাহলে তুমি অ্যানাবলিজম যদি বাড়ে, তাহলে সব মানে শরীরে কি হবে? বেশি বেশি চর্বি জমা হবে, তুমি তখন কি হয়ে যাবা? মোটা হয়ে যাবে। তোমরা কি আমার কথা বুঝলা? আমি কি বোঝাতে চাইলাম বুঝলা? বাংলা কথা বুঝে না? ইনসুলিন থাকলে, বেশি বেশি থাকলে মোটা হবে। তাহলে এখান থেকে একটা জিনিস বুঝতে পারো, যারা ডায়াবেটিস, যাদের ডায়াবেটিস আছে তারা তো ইনসুলিন নেয়, অনেকে কি নেয়? তাহলে ওরা কি হয়ে যাবে? বুঝতে পারছো? ও তো কিছুই খায় না, তাও মোটা হচ্ছে কেন? দুই রকমই হতে পারে। ডায়াবেটিসে মানুষ শুকায়ও যায়, এটা মোটাও হয়। তো যাদের ডায়াবেটিসে মোটা হয়, সেই ডায়াবেটিসে মোটা কেন হয়? ইনসুলিন নিলে মোটা হয়ে যায়। কারণ ইনসুলিন কি করে? বা তুমি যা কিছু খাচ্ছ সেটা ভাঙতেছে না, সেটা আসতেছে, জমতেছে, 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 দিয়ে মোটা হয়ে যাচ্ছে। বুঝতেছো? এই ডায়াবেটিসও মানুষ মোটা হয়, পিসিওএস হলেও মোটা হয়। আর কিসে মোটা হয়? আরেকটা রোগের নাম শিখো, হাইপোথাইরয়েডিজম। কি নাম? হাইপোথাইরয়েডিজম। 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 এই অধ্যায়টা তো তোমাদেরকে পুরা খাতায় লিখালাম, একটু দেখো, মেলা কিছু পড়াই ফেলছি, বহুত কিছু পড়াইছি, দেখো, পড়লে বুঝতে পারবে। হাইপোথাইরয়েডিজম ভাইয়া একই কথা। হাইপো মানে কি বলতো? কম। কি কম? থাইরয়েড হরমোন গুলা কম আসবে। থাইরয়েড হরমোন মানে কি? T3, T4 এগুলো কম আসবে। তো এইসব হরমোন কি করে? বিপাক করে। কি করে? তাহলে তোমার বিপাক কি হবে? তো বিপাক কমে গেলে কি হবে? তুমি যা কিছু খাবার সব জমে যাবে, বিপাক কমে যাবে, না হবে ভাঙা, না হবে গড়া, কিছুই হবে না। আলটিমেটলি সব যা কিছু খাচ্ছ জ্বর হয়ে যাচ্ছে। তাহলে বিপাক কমে যাবে। তাহলে বিপাক কমে গেলে তুমি আস্তে আস্তে কি হয়ে যাবে? সবকিছু জমা হয় আস্তে আস্তে মোটা হয়ে যাবে। সো এটা একটা ইম্পর্টেন্ট ইস্যু। হাইপোথাইরয়েডিজমে কেউ ভুগলে, বিশেষ করে হাইপোথাইরয়েডিজমে ভোগে হচ্ছে আমাদের এই উত্তরবঙ্গের মানুষজন। কারণ T3, T4 এই হরমোনগুলো তৈরি করতে আয়োডিন লাগে। কি লাগে? আমাদের মাটিতে আয়োডিন, পানিতে আয়োডিন কম। আবার দক্ষিণবঙ্গের লোকজন, ওদের আবার আয়োডিন প্রচুর বেশি, ওদের আবার লবণ বেশি, ওদের আবার ওই সোডিয়াম বেশি। তো ওদের লবণ বেশি খায়, ওদের আবার ক্যান্সার হয়। ওরা খুব ফেরোসাস হয় দক্ষিণবঙ্গের লোক। আমাদের উত্তরবঙ্গের লোকজন হচ্ছে একটু ভোদাই টাইপের, আদা ভোদা আছে না কিছু, মানে অত বেশি ইয়ে না। আর ওরা খুব ফেরোসাস, প্রতিকূল পরিবেশে গড়ে ওঠে যে ওরা। এই বন্যা, এই জলোচ্ছ্বাস, এই ঝড়, অনেক প্রতিকূল পরিবেশের সাথে ওরা যুদ্ধ করে টিকে থাকে। আর আমার আর তোমার প্রতিকূল পরিবেশ বলতে আজকে রাজশাহীর তাপমাত্রা সর্বোচ্চ। বেড়া তুই আসিস তো সারাদিন এসির মধ্যে, তোর রাজশাহীর তাপমাত্রা হইলে কি আর না হইলে কি, মোটা হয়ে গেলে হাইপোথাইরয়েডিজমে। শুধু তাই নয়, তুমি যদি ওষুধ খাও, এই যে আমাদের পিল খায় মানুষজন, আমি বহুতবার বলেছি তোমাদেরকে, পিল খাবা না। কি খাবা না? পিল খাবা না, কখনোই খাবা না। ডাক্তার যখন দিবে তখন শুধুমাত্র খাবা। এই ধরো তোমাদের সামনে বিয়ে শাদী হইলো, ধরো আল্লাহ চাইলে তো তোমাদের আগামী 5-7 বছরের মধ্যেই সবকিছু হবে। তো আচ্ছা, বেশি দেরি হয়ে গেল, আর আগেও করতে পারো,
অসুবিধা নাই। এই তো যে ছেলেটা আসছিল, যে মেয়েটা আসছিল, ওর হাজবেন্ডকে নিয়ে আসছে, একই সাথে পড়ে, তো ওদের বিয়ে হয়ে গেছে, ওরা একসাথে পড়তেছে। আমি বললাম কেমন হচ্ছে? মানে বিয়ের প্রথম প্রথম খুব ঝগড়া বিবাদ হয়, এটা নিউ, প্রত্যেকটা পরিবারে হয়। তো ওটাই আর কি। তো মনের কথা বলছি, তো ওরা তখন ভরভর করে বলা শুরু করছে, তখন দুজন দুজনকে ব্লেম দিচ্ছে। তো যাই হোক আর কি। তো এই সময় হয় কি, অনেকে কি করে যে পিল খায়। পিল খায় কেন? কারণ হচ্ছে বাচ্চা কাচ্চা হবে না। তো তোমাদেরকে আমি বহুতবার শিখাইছি, আরো একবার শিখাই দিচ্ছি, সোজা হিসাবটা তোমরা শিখে রাখো। সেটা হচ্ছে যেদিন থেকে ব্লিডিং শুরু হবে সেটা হলো 1 নাম্বার দিন। কয় নাম্বার দিন? এটা ভালোভাবে শিখো, আমি মানে এটাকে ইয়েভাবে নিও না, খুব তোমরা সতর্কতার সাথে শিখো। এভাবে তোমরা চিন্তা করবা। তো ব্লিডিং এ দেখো প্রথম 1, 2, 3, 4, 5 এরকম 4-5 দিন তো ব্লিডিংই হয়, তাই না? আমি বইপত্র তো তাই পড়ছি, তোমরা ভালো বলতে পারবে, তোমরা গেলে হ্যাঁ না কও। তাহলে প্রথম 4-5 দিন কি হচ্ছে? ব্লিডিং হচ্ছে, হোক, অসুবিধা নেই। এবার 6 নাম্বার দিন, প্রথম 5-6 দিন ধরো গেল। এবারে তুমি ধরো প্রিপারেশন নিচ্ছ। এখন যেদিন প্রথম দিন সেদিনই তুমি ক্যালেন্ডারে গোল করে দিবা, বা ওই দিন থেকে তুমি 4-5 দিন কেটে দিবা। কয়দিন কাটবা? 4 থেকে 5 দিন বা 6 দিন কেটে দিবা। বুঝতে পারো নি? মানে পুরা 6 দিন তুমি আগে কেটে দিবা। ওটা তো কি হারাম, ওই সময় কোনো ঘটনা ঘটানো যাবে না। তাহলে তুমি পরবর্তী সপ্তাহে চলে আসলা, তার মানে ওইখান থেকে তুমি দাগ দিবা 7 নাম্বার দিনে। ভালো করে বোঝো, তুমি চোখ বন্ধ করে যেদিন থেকে ব্লিডিং শুরু হয়েছে তারপর থেকে 7 নাম্বার দিনে তুমি একটা গোল দাগ দিবা। কি দাগ দিবা? গোল দাগ দিবা। এবারে 8 নাম্বার দিনে গোলটা, এ ধরনের 7 নাম্বার দিনে গোল দাগ দিছো, 8 নাম্বার দিনে গোলটা আরেকটু বড় করবা, 9 নাম্বার দিন আরেকটু বড় করবা, 10 নম্বর দিন আরেকটু বড় করবা, 11 নম্বর দিন আরো বড় করবা, 12 নম্বর দিন আরো বড় করবা, 13 নম্বর দিন আরো বড় করবা, 14 নম্বর দিন এত বড় করে রাখবা। তার মানে কি হলো? আস্তে ছোট ছোট কত 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 বড় হয়ে গেল, তাই না? এবার আবার বড় থেকে আস্তে আস্তে ছোট দিকে যাবা, আর 1 সপ্তাহ যাবা। তাহলে 15, 16, 17, 18, 19, 20, 21তম দিন পর্যন্ত আস্তে আস্তে কি হয়ে আসবে? ছোট হয়ে আসবে। তাহলে তুমি কিন্তু সুন্দর রেডি। বুঝতেছো? যত এই ক্লোজে আসবে বাচ্চা হওয়ার সম্ভাবনা তত বেশি। এইসব জায়গায় ডিম থাকার সম্ভাবনা বেশি, ওভুলেশন হওয়ার সম্ভাবনা 14 তারিখে। কয় তারিখে? 14 তারিখ। এই আগে পরে যত এদিকে যেতে থাকবে তত কি হতে থাকবে? কমতে থাকবে। তার মানে তুমি বুঝো 14 তারিখের থেকে 13 তারিখের সম্ভাবনা কম, 12 তারিখে কম, 11 তারিখে আরো কম, 10 তারিখে আরো কম, 9 তারিখে আরো কম, 8 তারিখে একেবারেই কম, 7 তারিখে খুবই কম, 6 তারিখে নাই সম্ভাবনা। বুঝতে পেরেছো? তাহলে এদিক থেকেও তাই, 14, 15 তারিখে কম, 16 তারিখে কম, 17 তারিখে কম, 18 তারিখে কম, 19 তারিখে, 20 তারিখে, 21 তারিখে খুবই কম, 22 থেকে আর কোনো সম্ভাবনা নাই। তাহলে 22 থেকে 28 পরবর্তী 1 সপ্তাহ। বুঝলেন? কয় সপ্তাহ হয়েছে? 1, 2 আর এর পরের কি 1 সপ্তাহ। তাহলে কয় সপ্তাহ হলো? 3 সপ্তাহ। আর ওদিকে ব্লিডিং এ গেছে 1 সপ্তাহ, 4 সপ্তাহ, 4, 7, 28 কয়দিন? মনে রাখা খুবই সোজা। 1 সপ্তাহের হিসাব নিকাশ ব্লিডিং এ চলে যাবে, তারপরের সপ্তাহটা সবুর বাচ্চাধন, তারপরের সপ্তাহটা তুমি চাইলে তোমার যদি বাচ্চা নেওয়ার ইচ্ছা থাকে তাহলে ওই যে 7 নাম্বার দিন থেকে ওই যে 21 নাম্বার দিন পর্যন্ত একদিন পরপর ঘটনা ঘটাইতে হয়। কারণ কোন দিন ডিম আসবে তুমি জানো না, কোন দিন ডিম আসবে তুমি জানো না। বেস্ট পসিবল ডে হলো 14। সবকিছু যদি ফিট থাকে, মন মস্তিষ্ক সবকিছু ঠিক থাকে, তাহলে 14তম দিনে ডিম আসবে। বুঝতে পারছো? তাহলে যেন তেন জায়গায় তো গিফট করলে হবে না। 14তম দিন বা 13তম দিন বা 12তম দিন, এগুলো তো সম্ভাবনা বেশি। আর যদি তুমি বাচ্চা নিতে না চাও তাহলে তোমাকে যাইতে হবে কোন সময়? ওই 21-এর পরে যে 7 দিন, ওই 7 দিন একদম তুমি ফ্রি। কিন্তু সমস্যা হচ্ছে ওই সময় হরমোন অনেক ডাউন থাকে, কম থাকে, মেয়েদের ইচ্ছাও কম থাকবে, সবকিছু কম থাকবে, তোমার ভালো লাগবে না। এই সময়ই হরমোন বেশি, 14তম দিনের আশেপাশে। সো এটা একটা বিষয়। আর মেয়েরা আরেকটু বুঝতে পারে, সেটা হচ্ছে যে তোমার ওই মানে যখন ডিম ফোটে তখন কিছু লক্ষণ তৈরি হয় শরীরের মধ্যে। হালকা টেম্পারেচার বেড়ে যায়, একটু ব্রেস্টে ব্যথা হয়, মায়ালজিয়া বলে, একটু ব্যথা হয়, একটু কুনকুন করে পেটে লোয়ার অ্যাবডোমিনাল পেইন হয়। তো এগুলা হলে ওরা অনেকেরই হয়। আর এখন বেশিরভাগ মেয়েদের এই সমস্যাই হয়। সমস্যা বলতে ঠিকঠাক রেগুলার হয় না, আবার যাদের হয় দেখাচ্ছে অনেক ব্লিডিং হয়, অনেকের ডিসমেনোরিয়া হয়, প্রচুর ব্যথা হয়, মেলা ধরনের সমস্যা আছে। তোমরা মেয়ে হও নাই, বেঁচে গেছো। কত যে সমস্যা একটা মেয়ের হয়েছে, আমার মেয়ে হয়েছে আমি বুঝবো। মানে মেয়েদের সমস্যা অনেক। আর এখন বড় সমস্যা হচ্ছে আমাদের চলাফেরা, আচার আচরণ, আমাদের ধর্মীয় অনুশাসন সবকিছু উঠে গেছে, তো যার কারণে মানে মানুষের নজর লাগতেছে বেশি। তো এখন তো মানুষকে দেখাতেই চাচ্ছে মেয়েরা, ফলাফল এই আরো বেশি চারিদিক থেকে প্রবলেম হচ্ছে। বুঝতে পারছো? তো এই জন্য তোমরা স্বাভাবিক, আমি বলতেছি না যে একেবারে সবকিছু ওই রকম করতে হবে, স্বাভাবিক একটা চলাফেরা, সবাই একটা স্বাভাবিক ব্যাপার আছে না, এই স্বাভাবিক যাতে তুমি একটা পর্দা পর্শিদা মেনটেন করতে পারো আর কি।
যতটা পারো আর কি, যেন তোমাকে দেখে আর একজনের কি না হয়, উল্টাপাল্টা চিন্তা না হয়, এতটুকু মেনটেন করা। আর তোমরা যদি উল্টা আরো একটু ঠাইসা পারফিউম দিয়ে আসতেছো রোজা রমজানের দিন, তাহলে তো খারাপ। তো যাই হোক, এখন পড়াশোনার সময় তোমাদের মধ্যে এগুলো চিন্তা ভাবনা আসবে না ইনশাল্লাহ, তোমরা তো ফেরেস্তা, অসুবিধা নেই। আর তোমাদের ছেলেরা তো তোমাদের ছোট ভাইয়ের মতোই, কোনো সমস্যা নেই। এদেরকে দেখে রাখবা সব সময় ভালো করে, যেন কোনো সমস্যা অনিয়ারে এগুলা নিয়ে কিন্তু কোনো প্রেশার করা যাবে না, এগুলা কোনো কিছু কাটবা না, কোথাও কোনো কিছু দিবা না, ঠিক আছে? পিল খেলে মানুষ মোটা হয়, সেখান থেকে এত কথা আসলো। দেখবা বিয়ের পরে বউ এরকম মোটা হইতেছে, আর হাজবেন্ডের খালি সব শারীরিক শুকায় যাচ্ছে, খালি ভুঁড়িটা বাড়তেছে। তো একটু মোটা হয়ে গেলে দেখতে খারাপ লাগবে নি, তখন মোটা হইলেই যে খারাপ লাগবে তা না, ব্যাপারটা হচ্ছে তোমার ফিটনেস ঠিক আছে কিনা, ফিটনেস ঠিক আছে কিনা, তাহলেই হইল। তো যাই হোক, পিল খাইলে মোটা হয় এক। দুই হচ্ছে আরো কিছু ওষুধের নাম বলি, যারা অ্যান্টি ডিপ্রেসেন্ট খায়। এখন পৃথিবীতে বহু লোক অ্যান্টি ডিপ্রেসেন্ট খায়। কি হয়েছে? মন খারাপ, বিষণ্ণ, অবসাদ। এই ডিপ্রেশনের ওষুধ খাইলে মানুষ মোটা হয়। তারপরে তোমার হচ্ছে যে এই যে কি বলে তোমার হচ্ছে যারা ঘুমের ওষুধ খায়, ঘুমের ওষুধও এক ধরনের তো ডিপ্রেশন, অ্যান্টি ডিপ্রেসেন্ট আর কি, সরি। তো ঘুমের ওষুধ খাইলে মানুষ মোটা হয়। ইনসুলিন নিলে তো মানুষ মোটা হয় বললাম। তারপরে হচ্ছে তোমার স্টেরয়েড নিলে মানুষ মোটা হয়। স্টেরয়েড অনেক ইনজেকশন নেয়, স্টেরয়েড নিলেও মানুষ মোটা হয়। তাহলে এগুলা কিছু ওষুধপত্র আছে যেগুলাতে মানুষ মোটা হয়। তাহলে কমন সেন্স একটু এই যে বললাম এটাই মনে থাকবে, কোথাও তো লিখতে হবে না, জাস্ট এমসিকিউ এর জন্য পড়ে রাখবে। স্টেরয়েড খাইলে মানুষ মোটা হইতে পারে, এটা তুমি একবার শুনলা যে এটা তোমার মনে থাকবে। তুমি ঘুমের ওষুধ খাইলে, অ্যান্টি ডিপ্রেশন খাইলে, পিল খাইলে মোটা হতে পারো, এটা মানুষের মনে থাকবে। বুঝতে পারছো না? প্রেগনেন্ট হলেও মানুষের ওজন বাড়ে, প্রেগনেন্সির পরে কয়েক পাউন্ড ওজন বেড়ে যায়। বই একটু দেখো কয় পাউন্ড যেন লিখা আছে, 4-5 পাউন্ড বা 5-6 পাউন্ড এরকম কত পাউন্ড যেন লিখা আছে, আমার এই মুহূর্তে ঠিক মনে নাই। পাউন্ড ওজন বেড়ে যায়। এই কয়েকটা জিনিস একটু মনে রাখবা। তোমাদের দুইটা জিনিস একটু পড়ার আমি একটু অনুরোধ করতেছি। একটা হচ্ছে যে বৃহদন্ত্রের কাজ, এটা একটু বইয়ে রিডিং দিবা। এটা তোমাদের একটু বাসায়, এই অধ্যায়ে একটা কাজে আমি বাসায় করতে দিলাম, বৃহদন্ত্রের কাজ। আচ্ছা, কয়েকটা জিনিস আমি পড়াই নাই পড়ানোর সময়, সে কটা জিনিস আমি একটু তোমাকে এখন একটু বলে দিচ্ছি। দেখো কি কি জিনিস পড়াই নাই। দেখো, একটা হচ্ছে লালারস, লালারস। তারপরে হচ্ছে তোমার গ্যাস্ট্রিক রস বা পাচক রস, গ্যাস্ট্রিক জুস, গ্যাস্ট্রিক জুস, গ্যাস্ট্রিক জুস। তারপরে হচ্ছে তোমার অগ্নাশয় রস আর পিত্তরস, পিত্তরস, অগ্নাশয় রস। সব লাগবে না, হ্যাঁ, আমি যে কটা জিনিস বলি সে কটা জিনিস পড়বা। যেমন পিত্তরস, হ্যাঁ, ডেইলি ক্ষরণ হয় কত জানো? 500 থেকে 1000 ml ডেইলি ক্ষরণ হয়। হাফ লিটার থেকে 1 লিটার বাইল ক্ষরণ হয়। কোন কোন বইয়ে 400 থেকে 800 আছে, কোন কোন বইয়ে 400 থেকে 800 আছে। তো যাই হোক, এবং তুমি চিন্তা করে দেখো তো, পিত্তরস ডেইলি ক্ষরণ যাই হোক না কেন, পিত্তরসে পানির পরিমাণ কত? না, পিত্তরসের পিএইচ কত? পিত্তরসের মূল উপাদান পিত্ত লবণ, কোলেস্টেরল, এগুলো আছে না? যেমন কোলেস্টেরল আছে, কোলেস্টেরল আছে, তারপরে হচ্ছে চর্বি টর্বি, এগুলো তো আছেই, ওগুলো আমি লিখতেছি না। পিত্তরঞ্জক, পিত্তরঞ্জক কি কি আছে বলো তো? যেমন বিলিরুবিন, বিলিভার্ডিন, এগুলো আছে। আর একটা হচ্ছে পিত্ত লবণ, মারাত্মক ইম্পর্টেন্ট। এছাড়া কি থাকে? অ্যান্টিবডি থাকে, এগুলোও তো থাকে, আর অনেক কিছু থাকে। আমি মূল জিনিসগুলো লিখলাম যেগুলো পরীক্ষায় আসে। তো পিত্তরঞ্জকের মধ্যে কি লিখবা? পিত্তরঞ্জকের মধ্যে যেমন বিলিরুবিন থাকে না, পিত্তরঞ্জক হিসেবে কি থাকে? বিলিরুবিন, বিলিরুবিন থাকে, বিলিভার্ডিন থাকে, এগুলা বিলিরুবিন, বিলিভার্ডিন, বিলিরুবিন, বিলিভার্ডিন এটসেট্রা, এগুলো তো পিত্তরঞ্জক। কোলেস্টেরল থাকে, এই কোলেস্টেরলই তো ওই থলির মধ্যে জমে শক্ত হয়ে, ওর সাথে ক্যালসিয়াম জমে কি হয়ে যেতে পারে?
না, পাথর হইতে পারে। কি হতে পারে? পাথর। কোলেস্টেরল জমা হয়ে 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 পাথর হয়ে যেতে পারে। আচ্ছা, পিত্ত লবণের নাম পরীক্ষায় আসবে। হ্যাঁ, পিত্ত লবণের নাম হচ্ছে টাউরোকোলেট। আসলে উচ্চারণটা হবে টাউরোকোলেট, তো তোমাদের বইয়ে দেওয়া আছে টরোকোলেট। সোডিয়াম টরোকোলেট, সোডিয়াম টরোকোলেট, সোডিয়াম টরোকোলেট আর হচ্ছে সোডিয়াম গ্লাইকোকোলেট। গ্লাইকোকোলেট অন্য বইয়ে আছে, এটা পটাশিয়ামেরও হয়। পটাশিয়াম টরোকোলেট, পটাশিয়াম টরোকোলেট আর পটাশিয়াম গ্লাইকোকোলেট। পটাশিয়াম টরোকোলেট আর পটাশিয়াম গ্লাইকোকোলেট। তাহলে এই পিত্ত লবণের নাম খুব ইম্পর্টেন্ট, ইনফিনিটি স্টার। হ্যাঁ, পিত্ত লবণের নামগুলা শিখবা। পিত্ত লবণের নাম ইম্পর্টেন্ট, সোডিয়াম টরোকোলেট আর সোডিয়াম গ্লাইকোকোলেট, পটাশিয়াম টরোকোলেট, পটাশিয়াম গ্লাইকোকোলেট। ঠিক আছে। এটার পিএইচ কি হওয়া উচিত? ক্ষারীয় হওয়া উচিত। এবং কেমন ক্ষারীয় হওয়া উচিত? খুব ক্ষারীয় হওয়া উচিত, 7 অনেক বেশি হওয়া উচিত। এটা মনে হয় কত আছে, 8 থেকে 8.5। একটু দেখো তো পিএইচটা কত আছে। পিএইচটা এই বইয়ে নাই মনে হয়, আমাকে একটু দাও। দেখো, আসলে দেখো। হ্যাঁ, নিচে 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 বামে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আরো আগে। 8 থেকে 8.6, 8 থেকে 8.6 পিএইচ এটা না, 8 থেকে 8.6। আর পানির পরিমাণ কত দেওয়া আছে? 97 থেকে 98% পানি আছে না, 97 থেকে 98। এগুলো একটু দেখে নিবা, সংখ্যার ব্যাপার তো, পরীক্ষার আগে এগুলো একটু দেখে যেতে হয়। আর অগ্ন্যাশয় রসের ডেইলি ক্ষরণ কত বলা আছে দেখো তো, 500 থেকে 1000, 500 থেকে 1500 আছে দেখবা, 1500। এবং এখানে পানির পরিমাণ দেখবা দেওয়া আছে হলো 98, ওই একই, মানে প্রায় একই পানির পরিমাণ একই, ডেইলি ক্ষরণও প্রায় একই, একটু বেশি অগ্ন্যাশয়টা। হ্যাঁ, আর পিএইচটা অত বেশি ক্ষারীয় না, আর একটু কম ক্ষারীয়, 8 থেকে 8.3। পিএইচটা হবে হচ্ছে 8 থেকে 8.3, 8 থেকে 8.3। আপনি কি গুরুত্ব দিছে নাকি? এগুলো একটু পড়ো। হ্যাঁ, আর বেশি কিছু পড়ে মনে রাখতে পারবে না। এগুলো সবগুলোরই আপেক্ষিক গুরুত্ব আছে, ফ্রিজিং পয়েন্ট আছে, অনেক কঠিন আছে। আচ্ছা, গ্যাস্ট্রিক জুসের ডেইলি ক্ষরণ দেখো 2 লিটার মনে হয় বলা আছে। গ্যাস্ট্রিক জুসের ডেইলি ক্ষরণ হচ্ছে 2000 ml বা 2 লিটার। এবং এখানে পানির পরিমাণ মনে হয় 95.5 থেকে 99.5%। আজমল স্যারের থুতাতে পানির পরিমাণ একটু বেশি। সরি, এটা ভুল বললাম, এটা তো গ্যাস্ট্রিক জুস না। এই গ্যাস্ট্রিক জুসে 99.45%। আর এখানে পানির পরিমাণ হচ্ছে তোমার 95.5 থেকে 99.5%। এবার ঠিক বলেছি। লালারসের ক্ষরণ দেখবা 1200 থেকে 1500 ml। একটু কোন কোন জায়গায় ভ্যারি করতে পারে। এত যদি থুতা হয় তাহলে তো মুশকিল, তাহলে তো বুঝতে পারছো যে এমএলই হবে। 1200 থেকে 1500 লিটার যদি থুতা তৈরি হয় তাহলে আর মুখের আশেপাশে যাওয়া যাবে না, মানুষের কিছুই খাওয়ার প্রয়োজন হবে না, ওটাই খাইলেই তো কাজ হবে। ছি বলছো, কিন্তু এটা কত উপকারিত জিনিস তুমি জানো? ছি বলতেছো কেন? এটার পিএইচ জানো? 6.2 থেকে 7.4 মনে হয়, দেখো। হ্যাঁ, আর এটার পিএইচ, এটা তো প্রচন্ড অ্যাসিডিক হবে না, তাহলে ওই 1 থেকে 1.5 মধ্যে, মানে 0.9 থেকে 1.5, বুঝছো? 0.9 থেকে 1.5। আচ্ছা, আগু চিনো? আপেক্ষিক গুরুত্ব, আগু
আগো 1.00 দাঁড়াও একটু দেখে নি 1. এটা কিসের 1.002 1.002 থেকে 1.012 পর্যন্ত। এই আপেক্ষিক গুরুত্ব জানি আমি করবোটা কি বলতো, এটার কাজটা কি? আমি খালি আপেক্ষিক গুরুত্ব বলতে এতটুকুই বুঝি, এটার গুরুত্ব যে যেমন তেলের আপেক্ষিক গুরুত্ব পানির থেকে কম, এজন্য তেল পানিতে ভাসে। থুতা কি পানিতে ভাসবে? ভাসে নাকি জানি না, এটা নিয়ে আমার আইডিয়া নাই। তোমরা ফিজিক্স টিজিক্স যারা ভালো করো, তার আপেক্ষিক গুরুত্ব মানে কি যেটা বুঝছো ওটাই আর কি। আমি আর বুঝতে চাচ্ছি না, প্রতি ব্যাচে কেউ না কেউ বোঝে, বাস তাহলে হবে। এটার ফ্রিজিং বিন্দু আছে যে কত তাপমাত্রায়, এটা কি ফ্রিজিং বিন্দু মানে কি এরকম নাকি যে থুতা পুরা জমে যাবে, থুতা ফ্রিজে রাখে দেখবা কত, এটা কি এরকম কিছু? আমি আসলে জানি না। এটা ফ্রিজিং বিন্দু, ফ্রিজিং বিন্দু হচ্ছে 0.07 থেকে 0.34 ডিগ্রি সেলসিয়াস, 0.34 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। আর একইভাবে এটার আপেক্ষিক গুরুত্ব হচ্ছে 1.002 থেকে 1.004 আপেক্ষিক গুরুত্ব। আর ফ্রিজিং পয়েন্ট হচ্ছে 0.59 ডিগ্রি সেলসিয়াস, 59 ডিগ্রি সেলসিয়াস ফ্রিজিং পয়েন্ট গ্যাস্ট্রিক জুসের। ওকে, ইম্পর্টেন্ট কিছু কথা হোক। দুইটা প্রশ্ন বলবো এখন, দুটা প্রশ্ন, দুটাই খ নাম্বার প্রশ্নে আসে। একটা হচ্ছে থুতার গুরুত্ব, আর একটা হচ্ছে পাকস্থলী কেন নিজে পরিপাক হয়ে যায় না। সময় আছে, ঘড়ি দেখা লাগবে না। ঈদের আগে এটাই শেষ ক্লাস হচ্ছে, শেষ ক্লাসটা আমরা থুতার গুরুত্ব দিয়ে শেষ করব। তার আগে আমরা গ্যাস্ট্রিক জুসের তাহলে আমরা একটু পড়ে নিই। শোনো, গ্যাস্ট্রিক জুসে তাকাও ভাই, গ্যাস্ট্রিক জুসে তুমি যে জিনিসটা পড়বা, এখান থেকে পড়তে হবে যে পাকস্থলী নিজে নিজে পরিপাক হয়ে যায় না কেন। পাকস্থলী নিজে নিজে পরিপাক হয়ে যায় না কেন? কারা কারা প্রশ্নটা বুঝতে পারলা? ব্যাপারটা বোঝো ভাইরা আমার। পাকস্থলীতে কি খাবারের পরিপাক হয়? মেইনলি আমিষ, স্নেহ হয় অল্প, মেইনলি কিসের হয়? আমিষ। তো আমিষ ভাঙার যে এনজাইম, তাহলে চিন্তা করে দেখো তো, পাকস্থলীর প্রাচীরটাতেও মাংস আছে না নাই? আছে। মাংস কি দিয়ে তৈরি? আমিষ। তাহলে ওই এনজাইম পাকস্থলীর প্রাচীরকে কেন ভেঙে ফেলে না? ওই এনজাইম যদি আমিষকে ভাঙে, তাহলে ওটাকে ভাঙতে পারে না কেন? কারণ ওই পর্যন্ত যাইতে পারে না, ব্যারিয়ার। কি কি জিনিস দেখো এখন, পাকস্থলীর রস, মানে পাকস্থলী ওই পর্যন্ত যাইতে গেলে তো পাকস্থলীর রস, এই সেল সবকিছুকে যাইতে হবে, এনজাইম টেনজাইম সবকে যাইতে হবে। তাহলে ব্যাপারটা বোঝো কি কি কারণ। এক, তোমরা চিন্তা করতে পারো কিনা যে পাকস্থলীর যে মিউকোসা, সেই মিউকোসাতে কি আছে? এখানে মিউকাসের আস্তরণ, মিউকাসের। সো প্রথম কারণটাই হলো মিউকাসের পুরু আস্তরণ, মিউকাসের একদম পুরু লেয়ার। এই লেয়ার ভেদ করে অ্যাসিড কে, কোনো অ্যাসিড কি করতে পারে না, বলো না? এই লেয়ার ভেদ করে অ্যাসিড প্রবেশ করতে পারে না। এক। দুই, গ্যাস্ট্রিক জুসের মধ্যে কি থাকে? বাইকার্বনেট থাকে না? কি থাকে? এই গ্যাস্ট্রিক জুসের মধ্যে কি থাকে? বাইকার্বনেট থাকে। গ্যাস্ট্রিক জুসের মধ্যে কি থাকে? তাহলে বলো তো, বাইকার্বনেট কি করে? এই সেলকে প্রশমিত করে না? এই সেলকে কি করে? প্রশমিত করে। তাহলে দুই নাম্বার কারণ কি বলো? বাইকার্বনেট আছে, গ্যাস্ট্রিক জুসে বাইকার্বনেট আছে। এক নাম্বার কারণ হচ্ছে মিউকাসের লেয়ার, দুই নাম্বার বাইকার্বনেট। তিন নাম্বার হচ্ছে এর প্রাচীরের কোষগুলা একটার সাথে আরেকটা খুব, কোষগুলা লেগে লেগে থাকে। কোষগুলা কেমন থাকে? লেগে থাকে, লেগে থাকে, হেভি টাইট ভাবে লেগে থাকে একটার সাথে আরেকটা। তাহলে ওই কোষের দুই মেমব্রেনের মাঝখান দিয়া অ্যাসিড ঢুকতে পারে না। তাহলে প্রথম যে ব্যাখ্যাটা আমরা দিছি, সবই কিসের ব্যাখ্যা দিলাম? অ্যাসিড ভিতরে ঢুকতে পারতেছে না। এই পৃথিবী আমরা কইছি পাকস্থলী নিজেদের পরিপাক হয় না কেন?
তো পাকস্থলী নিজে পরিপাক হয় না, কারণ হচ্ছে যে পাকস্থলীর যে রস, সেই রসেই তো এনজাইম আছে, ওই এনজাইমের সাথে অ্যাসিড আছে, ওই এনজাইমের সাথে বাইকার্বনেট আছে, সবই আছে। তাহলে এরা সবাই আলটিমেটলি কোথায় যাইতে হবে? যেখানে খাবার আছে। তো পাকস্থলীর প্রাচীরের তো খাবার কোথায়? ওই সেই মিউকোসা স্তরে, বা মিউকোসা সরি মাস্কুলারিস মিউকোসা, কিংবা হচ্ছে যে পেশি স্তরে, পেশি আছে না? তো অত ভিতরে ঢুকতে গেলে সবাই মিলে প্রথম কথা অ্যাসিডই তো ঢুকতে পারবে না। কেন ঢুকতে পারবে না অ্যাসিড? মিউকাসের পুরো আবরণ, বাইকার্বনেট অ্যাসিডকে করে দিচ্ছে। এই ঢুকতে পারবে না কেন? মিউকাসের পুরো আবরণ। ঢুকতে পারবে না কেন? মিউকাসের পুরো আবরণ। আর কি কারণে ঢুকতে পারবে না? কোষগুলো একটার সাথে আরেকটা লেগে লেগে আছে। এই দুটো একসাথে বলো তাহলে ভালো হয়, যে কোষগুলো একটার সাথে আরেকটা লেগে লেগে আছে, আর মিউকাসের পুরো একটা আস্তরণ তৈরি হয়েছে, ফলে অ্যাসিড ঢুকতে পারতেছে না। এবং তৃতীয়ত অ্যাসিড যাও তৈরি হচ্ছে, এটা কি হচ্ছে? প্রশমিত হয়ে যাচ্ছে। কি দিয়ে? বাইকার্বনেট। কি দিয়ে? তাহলে তিনটা জিনিস লিখতে পারছো? খুব সহজ করে বললাম। আর 4 নাম্বার লেখো যে এনজাইমগুলা নিষ্ক্রিয় অবস্থায় ক্ষরণ হয়। এনজাইমগুলা কি অবস্থায় ক্ষরণ হয়? এনজাইমগুলা নিষ্ক্রিয় অবস্থায় ক্ষরণ হয়। এই হচ্ছে মূল কারণ। এই 4টা কথা লিখলেই হবে। এনজাইমগুলা নিষ্ক্রিয় অবস্থায় ক্ষরণ হয়। আজকের শেষ টপিক হচ্ছে থুতা, লালারস। হ্যাঁ, তুমি যেটাকে লালারস বলছো ওইটাই। তো লালারস নিয়ে কথা হোক। দেখো, লালারস যেটাকে বলতেছো, এটার নামই হচ্ছে স্যালাইভা, স্যালাইভারি জুস। বানান ভুল হতে পারে, স্যালাইভারি বিই নাকি জানি না, যাই হোক। বা এটাকে আমরা বলতে পারি লালা, বা এটাকে আমরা বলতে পারি স্যালাইভা। ওকে, একই কথা। বা এটাকে আমরা বলতে পারি থুতা, একই কথা। থুতা নিয়ে বেশ কয়েকটা ইনফরমেশন তোমার। তো ডেইলি ক্ষরণ তো শিখলা, একটা অম্লীয়, সেটা তো শিখলা। এই পৃথিবী থুতার মধ্যে কি থাকে? ন্যাচারাল কিছু অ্যান্টিবায়োটিক্স থাকে। হ্যাঁ, সুতরাং থুতা যদি কেউ খায় তাহলে তার মধ্যে কি অ্যান্টিবায়োটিক আছে। তো তোমার মুখের মধ্যে থুতা আছে না, তাহলে থুতার মধ্যে কি আছে? অ্যান্টিবায়োটিক আছে। তাহলে তুমি তো উল্টা পাল্টা কত কি খাইতেছো, তাহলে মুখের মধ্যে কিছু জীবাণু। তো এর মধ্যে কি আছে? যেমন এর মধ্যে আছে হচ্ছে একটা ইমিউনোগ্লোবুলিন, IgA। থুতার মধ্যে এটা থাকে, এটা খুব একটা হাই ভোল্টেজ এমসিকিউ। ইমিউনোগ্লোবুলিন এ থাকে 1। 2 নাম্বার তো থুতার মধ্যে কি থাকে? লাইসোজাইম। তাহলে বুঝতেই পারতেছো এদের কামটা কি? ব্যাকটেরিয়াকে মারা, লাইসোজাইম। তারপরে কি থাকে? অ্যান্টিবডি থাকে। তাহলে থুতার মধ্যে এগুলো থাকে, ঠিক আছে। প্রায় 500 রকমের ব্যাকটেরিয়া থাকে থুতাতে এমনিতে, ওগুলো হচ্ছে মিথজীবী ব্যাকটেরিয়া। 500 রকমের ব্যাকটেরিয়া থাকে প্রায় থুতাতে। তোমার লিভারে বিক্রিয়াও হয় প্রায় 500-র অধিক, বুঝছো? যাই হোক, এক মুখে ব্যাকটেরিয়া থাকে কত, চিন্তা করো। মুখ ধোবা ভালো। 1 2 গেল। এরপরে চলে আসো যে ওই এই যে তোমার হচ্ছে মিউসিন। থুতার মধ্যে আরো কি আছে? মিউসিন আছে না? মিউসিন আছে। তারপরে তোমার আর কি আছে গো? তারপরে হচ্ছে তোমার বাইকার্বনেট, আর হচ্ছে ফসফেট। এই যে এগুলো আছে না, তো এরা কি করে বলতো? এরা বাফারিং এর কাজ করে। কিসের কাজ করে? বাফার। এরা কিসের কাজ করে? বাফারিং। আচ্ছা, মিউসিন, মিউসিন তো আরেকটা কাজ করে। কি করে বলো? পিচ্ছিল করে। পিচ্ছিল করে। মিউসিন কি করে? পিচ্ছিল করে। তাহলে পিচ্ছিল করে তখন খাবারটা নিচে নামে। তাহলে থুতার গুরুত্ব বুঝতেছো? অপরিসীম। তোমার কোথাও কেটে গেছে, সেখানে তুমি দুব্বা ঘাস সাবাই তুমি ওখানে লাগাই দিলা, তা খালি ঘাস লাগায় রক্ত পড়া বন্ধ হবে, জীবাণু তো মরবে না। এই জন্য ঘাসের সাথে একটু কি মিশাই দিছো? থুতা মিশাই দিছো। তাহলে থুতাটা ওখানে কি ন্যাচারাল অ্যান্টিবায়োটিক হিসেবে কাজ করবে, বুঝতেছো? আচ্ছা, এই আর থুতার তাহলে পিছলা করে, এটা একটা ইম্পর্টেন্ট ইস্যু। আর এটা বাফার হিসেবে কাজ করে। কি হিসেবে কাজ করে? বাফার হিসেবে কাজ করে। এবং লাস্টলি এর মধ্যে এনজাইম থাকে না, টায়ালিন আর মল্টেজ। এই টায়ালিনের আরেকটা নাম কি? স্যালাইভারি আলফা অ্যামাইলেজ। টায়ালিনের আরেকটা নাম হচ্ছে স্যালাইভারি আলফা অ্যামাইলেজ আর মল্টেজ। ভাইয়া বলো, এগুলো ছাড়া পরিপাক হবে? সরকার
তাহলে এরা শর্করা পরিপাক করে, ঠিক আছে। তাহলে পরিপাকেও হেল্প হচ্ছে, আমাদের পরিপাক, খাবার পরিপাকে হেল্প করতেছে, এটাও একটা লালার গুরুত্ব, তাই না। আর এই তো কারো যদি মুখে লালা না থাকে, ধরো শুকায় গেছে, মানে কি জিরো হয়ে গেছে, মুখে লালা নাই। কোথায় লালা নাই? স্টোমাতে। তখন সেটাকে কি বলবা? স্টোমা মানে মুখ, মুখে লালা জিরো, তাহলে নাম কি? জিরোস্টোমিয়া। না বলবো জেরোস্টোমিয়া। যারা জেরোস্টোমিয়ায় ভোগে, অর্থাৎ যাদের সবসময় এরকম মুখে লালা কম থাকে, এদের একসময় মুখের স্বাদ নষ্ট হয়ে যায়। ডিস মানে নষ্ট হয়ে যাওয়া, ডিসজিউসিয়া। জিউস মানে স্বাদ, জিউস মানে স্বাদ। ডিসজিউসিয়া রোগ তার মানে কি জিনিস? মানে মুখের স্বাদ অল্টার হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। তাহলে ডিসজিউসিয়া রোগে কারা ভোগে? যারা জেরোস্টোমিয়া দ্বারা, মানে জেরোস্টোমিয়া থাকে যাদের বেশিরভাগ সময়। তো জেরোস্টোমিয়া কেন হতে পারে? অনেক কারণে হতে পারে, তার মধ্যে উল্লেখযোগ্য একটা কারণ হচ্ছে ভয়ে। ভয়ে মুখ শুকায় গেছে, এসে পানি খায়, বলে না কথায় কথায়, ভয়ে মুখ শুকায় গেছে, উৎকণ্ঠায়, উদ্বেগে, উত্তেজনায় তুমি এত উত্তেজিত হয়ে গেছো, মুখের লালা শুকায় গেছে, জিহ্বা উপরের তালুর সাথে লেগে গেছে, যে তুমি মরে গেলা, কথাই বলতে পারতেছ। এই জন্য অত উত্তেজিত হওয়া যাবে না, আস্তে রিল্যাক্স, পানি খেয়ে নিতে হবে। আমি এরকম দেখেছি, কথা বলতে বলতে মানুষ স্টাক হয়ে গেছে, মরেনি, মানে জিহ্বাটা উপর তালুর সাথে লেগে গেছে, খোলা যাচ্ছে না, পানি টানি দিয়ে, কঠিন অবস্থা। তাহলে এর জিনিস নাম দুটা শুনবা, জেরোস্টোমিয়া, ঠিক আছে। জেরোস্টোমিয়া মানে স্টোমাতে জেরো হয়ে যাওয়া, লালা। এই হলে এরকম জেরোস্টোমিয়া যদি দীর্ঘদিন থাকে তাহলে ডিসজিউসিয়া হবে। পরিষ্কার? পরিষ্কার? তাহলে এই সংখ্যাগত যে জটিলতাগুলা, এটা যদি আমি প্রথম দিনই পড়াইতাম, তোমাদের এই অধ্যায়ের উপরে মন হারিয়ে যেত। তো তোমরা তাহলে কতগুলা জিনিস পড়ছো। আমি একটা প্রশ্ন বলে দিচ্ছি, আগামীকালের পরীক্ষায় প্রশ্ন আসবে যকৃতের সঞ্চয়ী এবং বিপাকীয় ভূমিকা। চোখ বন্ধ করে লিখবা, প্রশ্ন দেখার দরকার নাই, এটাই আসবে, ঠিক আছে। এবং 2 নাম্বার যেটা আসবে সেটা হচ্ছে ওই যে মানে পরিপাকগুলা, পরিপাক আর শোষণ, শর্করা, আমিষ, স্নেহ, এই 3টার পরিপাক আর শোষণ শেষ। এই রিটেন প্রশ্ন শেষ। আচ্ছা, হরমোন থেকে এমসিকিউ, এই তাকাও, হরমোন থেকে তোমরা একটু বলে যাও, যেহেতু 2-3 মিনিট সময় আছে। বলো দেখি ভাইয়া, গ্যাস্ট্রিক জুসের ক্ষরণ বাড়ায় কে? গ্যাস্ট্রিন। কে বাড়ায়? কমায় কে? জিআইপি। কমায় কে? সিক্রেটিন। জিআইপি, ভিআইপি। সিসি কে বলবা না, বই নাই তো। সিক্রেটিন, জিআইপি, ভিআইপি, এগুলা বেশি বলবা। সিক্রেটিন, জিআইপি, ভিআইপি, সোমাটোস্ট্যাটিন, মেইনলি বলবা সিক্রেটিন, জিআইপি, ভিআইপি। কমায় কে? ক্লিয়ার? আচ্ছা, এই পিত্তরস, অগ্নাশয় রস, এগুলা বাড়ায় কে? সিসি কে, সিক্রেটিনও বলবা। সিক্রেটিন, সিসি কে দুজনেই বাড়ায়, কিন্তু যদি বলে যে বাইকার্বনেট ক্ষরণের জন্য উদ্দীপনা দেয় কে, তখন সিক্রেটিন দিবা। বুঝতে পেরেছো? আর প্যানক্রিয়াটিক জুসের ক্ষরণ কমায় কে? সোমাটোস্ট্যাটিন তো কমাবে, আর পিপিও কমাবে। ক্ষুধা লাগায় কে? গ্রেলিন। ক্ষুধা লাগায় কে? গ্রেলিন। ক্ষুধা নিবারণ করে কে? 2টা, পিপি আর ওয়াই। হরমোন শেষ। নার্ভাস সিস্টেম থেকে কতদিন কি পড়াইছি? ওই গ্যাস্ট্রিক জুস ক্ষরণের যে ফেজগুলা, সেফালিক ফেজ, গ্যাস্ট্রিক ফেজ, ইন্টেস্টিনাল ফেজ, এটাই কিন্তু একটা সিকিউ প্রশ্ন। এখান থেকে এমসিকিউ হচ্ছে কোন ফেজ কতক্ষণ। প্রথমে এটাই একটা এমসিকিউ যে গ্যাস্ট্রিক জুসের ক্ষরণ নিয়ন্ত্রণ হয় কয় ধাপে, এটাই একটা এমসিকিউ। এরপরে ওই সেফালিক ফেজ কতক্ষণ স্থায়ী হয়, 1 ঘন্টা, কতটুকু রস বের হয় ওইটা। তারপরে ফেজটা কতক্ষণ স্থায়ী হয়, কতটুকু রস বের হয়, এইটা, ঠিক আছে। আর তাহলে হরমোন গেল, স্নায়ু গেল, আর স্থূলতা পুরোটাই এমসিকিউ এর জন্য পড়বা। আর বৃহদন্ত্রের কাজটা তোমাকে একটু রিডিং দিতে বললাম। একটা শব্দ আছে দেখবা, মেমব্রেন এনজাইম। ওই যে মাইক্রোভিলাই যে কোষগুলো আছে না ক্ষুদ্রান্তে, ওই মাইক্রোভিলাই কোষগুলা থেকে কিছু এনজাইম বের হয়, ওদেরকে মেমব্রেন এনজাইম বলে। ওই এনজাইমগুলো আসলে কোনগুলা? ওই যে যেগুলো দিশর্করা কাজ, সুক্রেজ, ল্যাকটেজ, সুক্রেজ, মল্টেজ, বুঝতে পেরেছো? ওগুলা আরো কয়েকটা এনজাইম আছে, এগুলোকে বলা হয় মেমব্রেন এনজাইম, পরে পড়লেও হবে। এদিকে গেল এটা। আর শোষণের ক্ষেত্রে ভালো করে পড়বা, কোথায় শোষণ সব থেকে বেশি হয়? ক্ষুদ্রান্তে। কোথায় বেশি হয়? ক্ষুদ্রান্তে। আর ক্ষুদ্রান্তের মধ্যে আবার কোথায় বেশি হয়? আমি কি যে নাম বলেছি তোমাদেরকে, কবে বললাম, কখন বললাম? ইলিয়ামে বেশি হয়। ইলিয়াম বলছি না? ইলিয়াম, এটা কোনো বইয়ে নাই তো, খালি একমাত্র অক্ষরপত্রে বই আছে, এবং অক্ষরপত্রে কি লেখা আছে? ইলিয়াম। শোষণ বেশি হয় ইলিয়াম, শোষণ বেশি হয় ইলিয়াম, লিখিনি?
ভালো করছে। ওরে পাগল, সেটা তো শর্করা। তোমরা ওই আলাদাভাবে যদি পড়ো তাহলে শর্করা জেজুনামে, তারপরে আমিষ ডিউরেনাম এবং জেজুনাম, সরি হ্যাঁ ডিউরেনাম এবং জেজুনাম, আর স্নেহ ডিউরেনাম এবং ইলিয়াম। এটা তো আলাদা আলাদা করে জেজুনাম, ডিউরেনাম, জেজুনাম, ডিউরেনাম, ইলিয়াম। কিন্তু ওভারঅল যদি বলা হয় কোন অংশে সবচেয়ে বেশি হয় তাহলে কি বলবো? ইলিয়াম, তারপরে জেজুনাম। এটা দেওয়া আছে অক্ষরপত্রের বই। আর এটা যদি না বলা থাকে তাহলে ক্ষুদ্রান্তে বেশি শ্বসন হয়। ঠিক আছে? আর আরো ভালো করে পড়বা কোন সেল কোন হরমোন কোন কি জিনিস ক্ষরণ করে, বিশেষ করে পাকস্থলীটা ভালো করে পড়বা। যে অক্সিনটিক সেল কি কি ক্ষরণ করে, HCl, তারপরের দিন বলছি গ্যাস্ট্রিক ইন্টেনসিভ ফ্যাক্টর, তারপরের দিন আবার বলছি বাইকার্বনেট। আলিম স্যারের বই দেওয়া। তো অ্যাটলিস্ট HClটা মনে রাখবা। তারপরে ওই জাইমোজেনিক কোষ কি ক্ষরণ করে, জাইমোজেন। আর্জেন্টাফিন কোষ কি ক্ষরণ করে, সেরোটোনিন। এগুলো একটু পড়তে হবে, খুবই দামি পড়া। বুঝতে পারছো? নলগুলা এমনি খালি একটু জাস্ট রিডিং দিবা, 8 থেকে 10 মিটার, এই 12.5, এই 22 থেকে 25 বা 23 থেকে 25, এগুলো খালি একটু রিডিং দিবা, জাস্ট দৈর্ঘ্যগুলা রিডিং দিবা। বুঝতে পারছো? ঠিক আছে, বেস্ট অফ লাক। আসসালামু আলাইকুম। হয়েছে না? মোটামুটি ভালো পড়া হয়েছে না 3 অধ্যায়টা?